নমস্কার। আজ আমার 24 তাঁদের কথা যাদের নারদ স্টিং ভিডিওয়ে দেখা গিয়েছে। তারা গিয়েছিলেন আলাদা আলাদাভাবে দলের তরফ থেকে সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকার তারাও গিয়েছিল এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে যে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ যদি পাওয়া যায়, কিন্তু না, একেবারেই মুখ পুরল রাজ্য সরকারের, উল্টে নিঃশর্ত ক্ষমাও চাইতে হলো। কিন্তু কেন এমনটা হলো? আশার আলো কি কোথাও নেই? 1 মাসের সময় পাওয়া গিয়েছে গ্রেফতারি এড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ পিছিয়েছে ভয়টা খানিকটা। কি বলছেন এই নিয়ে বিশিষ্ট আইনজীবীরা এবং নেতারা? আমার সঙ্গে রয়েছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা, এবং ম্যাথিউর, আইনজীবীও তিনি এই কাণ্ডে। এছাড়াও রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে কি বললো আজ শীর্ষ আদালত দেখুন। সৌগত রায়ের পক্ষে অভিষেক মনু সিংভি, শুভেন্দু অধিকারীর পক্ষে কপিল সিব্বল। দুঁদে আইনজীবীদের হাজির করেও সুপ্রিম কোর্টে শেষ রক্ষা হলো না। নারদে হাইকোর্ট সিবিআই দেওয়ায় শীর্ষ আদালতে কড়া নাড়ে তৃণমূল ও রাজ্য সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতি JS খেহরের বেঞ্চে কপিল সিব্বল যুক্তি দেন, এভিডেন্স অ্যাক্ট ভিডিওগ্রাফিকে স্বীকৃতি দেয় না। 2014 স্টিং অপারেশন 2016-এ সামনে আনা হয়। কলকাতা হাইকোর্টে যারা মামলা করেছেন তাদের মধ্যে 2 জন রাজনীতিবিদ। রাজনৈতিক কারণে এসব হচ্ছে। প্রধান বিচারপতি JS খেহর প্রশ্ন করেন, সিবিআই এখনো প্রাথমিক রিপোর্টই জমা দেয়নি, তাহলে তদন্ত বন্ধে এত তাড়াহুড়ো কেন? শীর্ষ আদালতের আবেদনে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে রাজ্য সরকার। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকার কিভাবে বলতে পারে হাইকোর্টের রায় পক্ষপাত দুষ্ট? এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। এজলাসে রাজ্যকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেন তিনি। রাজ্য সরকারের আর্জি আদালতে শোনার উপযুক্ত নয় বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট। ক্ষমা চেয়ে স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি আদালতের রেকর্ডে রাখার কথাও বলা হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নারদ কাণ্ডে কলকাতা হাইকোর্টের রায় সিবিআই যে প্রাথমিক তদন্ত শুরু করেছে তা চলবে। এফআইআর এর আগে প্রাথমিক তদন্তের জন্য সিবিআইকে 1 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। এই কথা বলা হয়েছে যে সিবিআই যখন তদন্ত করবে, তদন্তের জন্য যে এনকোয়ারি করবে সেটা করতে গেলে পরে সিবিআই 72 ঘন্টার বদলে 1 মাস সময় নিতে পারেন, এবং তার পরিপ্রেক্ষিতেই তারা ইনভেস্টিগেশন এফআইআর করে চালু করবে। সিবিআই এর বদলে আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্ত। সৌগত রায়, শুভেন্দু অধিকারীর এই আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত। ইনফ্যাক্ট ক্যালকাটা হাইকোর্ট in their judgment accepting imposition of penalty, everything High Court has done it, that have gone. I am happy. আইনজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও সরকার ও তৃণমূলের কাছে 2টি রূপলি রেখা থাকছে। হাইকোর্টের বেঁধে দেওয়া 72 ঘন্টার বদলে এফআইআর এর আগে প্রাথমিক তদন্তের জন্য সিবিআইকে 1 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। ফলে এই 1 মাসের মধ্যে কোনো ধরপাকড়ের সম্ভাবনা থাকছে না। হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্ত প্রভাবিত হবে না বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিধানসভা ভোটে নারদের ফসল ঘরে তুলতে পারেননি বিরোধীরা। হাইকোর্টের রায়ের পর নতুন উদ্যমে সরকারকে বিঁধতে রাস্তায় নেমে পড়েন তারা। এবার সুপ্রিম কোর্টেও শাসক দল মুখ রক্ষায় ব্যর্থ হওয়ায় বিরোধী আওয়াজ ক্রমশ বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আজকের এই পুরো কাণ্ডে সুপ্রিম কোর্ট সব থেকে বেশি রিয়্যাক্ট করেছে এই পক্ষপাত দুষ্ট শব্দটার উপরে। আমি এই নিয়ে অরুণাভদার কাছে আসবো। রাজ্য সরকার এত আটঘাট বেঁধে সর্বশক্তি নিয়ে সুপ্রিম কোর্টে গেল, সেখানে গিয়ে এরকম একটা ব্লান্ডার, এটাকে আপনি ব্লান্ডার ছাড়া আর কি বলবেন? এটা উকিলের ব্লান্ডার। দিল্লির উকিলরা মক্কেলদের অত ভাবে না, পয়সাটা পেলেই হয়ে গেল। এটা কোনো জিনিস সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। এক্স্যাক্টলি বলে যে ইউ আর বায়াসড, একটা জুডিশিয়ারিকে এটা তো কন্টেম্প্ট হয়ে যায়। আমি একটু বলি, কপিল সিবাল যে বললেন যে রাজনীতিবিদরা করতে পারে না, যা লালু প্রসাদের এগেস্টে কে করছিল? সুশীল মোদী। এসব বড় বড় উকিল আছে, আমি বলছি তো আমার দলেরই লোক, বড় বড় উকিল। আরে বাবা, আমরা ছোট উকিল, আমরা কিন্তু অনেক খেটে খুঁটে দেখি। হ্যাঁ, 1 মাস, আরে 2.5 দিনে ভুলভাল বেরোতো অনেক। 2.5 দিনে ভুলভাল 3 দিনে বেরোতো। তোমার যদি 3 দিনে একটা কাজ করতে দিই ভুলভাল বেরো, তোমায় 1 মাস বেঁধে চুদে মারবো, মানে বেঁধে সেদে ধরে, মানে আরো আটঘাট বাঁধার সময় পেল সিবিআই। আমি 3 হলো যে এর পরেও বলছি, আমি কিন্তু অ্যাজ আ লয়ার বলছি, আমি কিন্তু যখন আসি কিন্তু পার্টির হিসেবে, মুখপাত্র হিসেবে আসি না। 3rd হলো যে যখনই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে কেউ ফাইল করবে, সে এসে বলতেই পারে যে আমার এটা অন্যায়ভাবে করা হচ্ছে। 226-এ করতে পারে, অথবা নিচের কোর্টে যদি ফাইল করে 482, যাই হোক, হাইকোর্টে করতে পারে, তার সেই স্বাধীনতার জন্য। আজকে অরুণাবাবু সে ফাঁসালো, আমি বলবো ভাই আমার নাম নেই, আমার নেই, এটা করা যায়।
অথবা আমার ছবিটা আমি বলিনি, আমার ছবিটা ইম্পোজ করা হয়েছে, এগুলো অনেক যুক্তি দেওয়া যায়, সুতরাং এগুলো করা যেতে পারে, নাথিং রং। এর আগে স্টিং অপারেশনে 2005-এ পার্লামেন্টের এমপিদের 10 জন এমপিকে ফাঁসানো হয়েছিল। তারা টাকার বিনিময়ে পার্লামেন্টে বক্তব্য রাখবে, এবং 10 জনেরই সদস্যপদ গেছিল। তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল, সুপ্রিম কোর্ট যে ঠিক করেছে, স্টিং বলে অন্যায় হয়েছে, স্টিং অপারেশন আমাদের করেছে, যে আমাদের বলেছে এই টাকার বিনিময়ে কথা বলবো, এটা ঠিক হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে ভাই যা দেখা গেছে পাবলিকের কাছে এটা খুব মানে খতরনাক, ভারতবর্ষের ডেমোক্রেসি করতে ঠিক হয়েছে। 2, এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা চলছিল, BMW চালিয়ে একটা ছেলে মানে চালিয়ে দিয়েছিল, পাবলিক প্রসিকিউটরকে ঘুষ নিয়ে গেল এনডিটিভি, ধরা পড়লো। এনডিটিভি ও তখন মামলা করলো, এটা এনডিটিভি আবার কমার্শিয়ালি বিক্রি করেছে যে স্টিং অপারেটর। তখন বলেছে যে আর কি বলে, তুমি ঘুষও নেবে, আবার বলবে যে কন্টেম্পট হচ্ছে, আদালত অবমাননা মামলা চলাকালীন কি করে বলো বেশ করেছে, করতেই হবে। সুতরাং এই ধরনের গোপন, যেমন আমি বলছি আরেকটা জিনিস, এই লাখুভাই প্যাটেল বলে একটা লোক ছিল, আমি জাস্ট রিমাইন্ড করছি সাধারণকে, সে নরসিমা রায়ের বিরুদ্ধে অভিযোগ করলো যে নরসিমা রায়ের লোক 1 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। কি ব্যাপার? আমি যখন বলছি নরসিমা রায় আমার থেকে 1 লক্ষ টাকা নিয়েছে কিভাবে, আমি যখন নিউ ইয়র্কে গেছি, আমি একটা কাজের জন্য একজনকে ধরেছিলাম, সে আমায় নরসিমা রায়ের কাছে নিয়ে গেল। নরসিমা রাও বললেন, নাবছিলেন ওপর থেকে, বললেন তোমারা কাম হয়ে যায়গা, এই যে বললো হয়ে জায়গা, এর সঙ্গে 1 লক্ষ টাকা, বলে কাকে দিয়েছো, বলে ওই লোকটাকে দিয়েছি। নরসিমা রাওকে 1 মাস ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বসতে হয়েছে, বেল নিতে হয়েছে দিল্লি কোর্ট থেকে, এবং তারপর দেখা গেল তিনি নির্দোষ। তো এই ধরনের ঘটনা ঘটে থাকে, মানে এটা খুব সিরিয়াস অফেন্স, এবং অফেন্স করেছি করেনি সেটা কিন্তু ক্যালকাটা হাইকোর্টে বলেনি, তদন্ত সাপেক্ষ, তারপর এফআইআর করবে যদি যে করে থাকে। 1 মাস সময় রয়েছে। আমি মণিশঙ্করের কাছে জানতে চাইবো, আজকের সুপ্রিম কোর্টের কাছে হ্যাঁ সত্যি রাজ্য সরকারের মুখ পুড়েছে, অন রেকর্ড নিঃশর্ত ক্ষমাটা রয়েছে, এই জায়গাটা ছাড়া উইথড্র করতে হয়েছে, একদম নিঃশর্ত ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নিতে হয়েছে, এই জায়গাটা ছাড়া এই যে বিরোধীরা কিছুটা উল্লসিত, তারা বলছেন একদম সঠিক, এবার সঠিক পথে এগোচ্ছে, সেই জায়গাটা কি আদৌ রয়েছে? না, প্রথম কথা হচ্ছে যে একটা মামলাতে ইনকোয়ারি করার জন্য হাইকোর্ট বলেছিল। এখন অ্যাপারেন্টলি যদি দেখা হয় যে একটা ইনকোয়ারি করতে প্রতিদিনই যে কোনো থানায় মামলা হয় বা পুলিশ ইনভেস্টিগেশনে মামলা হয়, কোর্টে যখন যারা যায় কোর্ট বলে তুমি ইনভেস্টিগেট করো। ইনভেস্টিগেশন করা বা প্রিলিমিনারি ইনকোয়ারি করা বা যাই করা হোক না কেন, এটাতে কোনো দোষ নেই, যে কেউ বলতে পারে, এবং এইটার বিরুদ্ধে কেউ যদি আপার কোর্টে যায় এটার বিরুদ্ধে মানে মূলত সেখানে স্টে পাওয়া যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপার কোর্টে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেমটা স্তরে স্তরে ভাগ করা আছে। তাহলে সুপ্রিম কোর্টটা হয়েছে কি জন্য? যদি হাইকোর্ট থেকে কেউ সুপ্রিম কোর্ট যাবে না, তাহলে সুপ্রিম কোর্টটা তৈরি হয়েছে কি জন্য? ফলে যে কেউ যেতে পারে, সে যদি মনে করে যে তার অর্ডারটা ঠিক হয়নি যেতে পারে। এখন আমরা নিঃশর্ত ক্ষমার যেটা ভাবছি, যেটা দেখছি, সেটা এরকম মনে হওয়ার কোনো প্রয়োজন নেই যে রাজ্য সরকার একটা মামলা সুপ্রিম কোর্টে ফাইল করেছে বলে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে, এটা না। তার তো কোন একটা ল্যাঙ্গুয়েজ, কোন একটা শব্দ প্রয়োগ, সেটা অর্ণবদা বললেন, যখন শব্দকে আটঘাট বেঁধে ওটাই লাস্ট রিসর্ট, দেখুন ব্যাপারটা সেখানে গিয়ে আবেদন জানানো হচ্ছে, তখন এরকম একটা শব্দ যার জন্য ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে, প্রত্যাহার করতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা অনুষ্ঠান বাড়ি করবেন, একটা বিয়ে বাড়ি করবেন, আপনি তো একটা মাংস মিষ্টি যা কিছু একটা রাঁধুনির উপর তো ডিপেন্ড করবেন। নুনটা বেশি হয়ে গেল, তার জন্য তার বরের যিনি আয়োজনটা করেছে তার তো দোষ হবে না। আমাদের কাছে উকিল এসছে, আমাদের কাছে একজন এসছেন মামলা করতে, আমি কি শব্দ প্রয়োগ করলাম, তার সঙ্গে তো রাজ্য সরকারের মুখটা পড়ার কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে একটা লোক আরেকটা লোকের উপর ডিপেন্ড করছে। ডেফিনেটলি উকিলের মাধ্যমে এক্সিকিউশন হচ্ছে, কিন্তু উকিল কার? অন বিহাফ অফ রাজ্য সরকার। যেটা হতে পারে, কিন্তু রাজ্য সরকারেরই পূর্বে মণিশঙ্কর মণি সত্যি দেখ, একটা আমি যখন সই করছি, আমি তো একটা আইএস অফিসার, সই করে আমি আমার অ্যাফিডেভিটটা দেখবো না? একদম না, কি বয়ান তৈরি হচ্ছে, যিনি পাঠাচ্ছেন উকিলকে তিনি দেখবেন না বয়ানে কি লেখা রইলো? কিন্তু আমি একটা কথা বলছি, এটারও আবার ব্যাপার আছে। কদিন আগে যখনই হাইকোর্টে অর্ডার পাস করেছিল বিজেপির একজন সুভাষ সরকার বাঁকুড়ার, তিনি বলছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে সুপ্রিম কোর্ট যাব। খুব দুর্ভাগ্যজনক এবং আমরা ধিক্কার জানাচ্ছি। এই ধরনের কথাও কিন্তু তারা বলেছেন, সেটা ধরুন রাজনৈতিক স্টেটমেন্ট, তার বাইরে কি বলেন? আমি আসবো একটু মদন মিত্র এবং ম্যাথিউ, দুজনের বক্তব্যই আপনাদের শোনাবো। ম্যাথিউ স্যামুয়েল, যিনি স্টিং অপারেশন করেছিলেন, তার কি প্রতিক্রিয়া আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে শুনুন। Now there's High Court there and Supreme Court there, and I hope
CBI will go for the fair probe, and those who are paid will book, and I'm expecting they will be punished. তিনি আশান্বিত এই রায় খুব স্বাভাবিকভাবেই। মদন মিত্র কি বলছেন, যাকে এই ভিডিওতে দেখা গিয়েছিল, দেখুন। আমি শুনলাম, বুঝলাম, কিন্তু কিছু বললাম না। আমার কোনো বক্তব্য নেই। যা বলার তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র তারা বলেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন। মণিশঙ্করের কাছে আমি আসবো। সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছে আজ যে সিবিআই তো এখনো প্রাথমিক রিপোর্টই জমা দেয়নি, তাহলে এত তাড়াহুড়ো কেন? না, এইবারে দেখতে হবে যে আমরা সুপ্রিম কোর্টে গেলাম কেন। সুপ্রিম কোর্টে হয় যদিও সবাই যায়নি, রাজ্য সরকার থেকে একটা পিটিশন করা হয়েছিল এবং ওই শুভেন্দু অধিকারী বা সৌগত রায় তাদের থেকে করা। কেন গেলাম? সাধারণ মানুষের মনে হতে পারে যে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি অর্ডার যখন দিয়েছে, কেউ তো প্রেজুডিস হচ্ছে না। যদি কেউ দোষ করে তার জন্য শাস্তি হবে, দোষ যদি না করে। কিন্তু এই রায়টাতে যেসব কথাগুলোর উল্লেখ আছে তার পরিপ্রেক্ষিতে যে ইনকোয়ারি করার কথা বলেছে, সেখানে কিছু কিছু আমি তো বলতে পারবো না যে একটা হাইকোর্ট রায় দিয়েছে সে একদম মানে লফুল নয়, আমি বলতে পারবো না, কিন্তু আমার সেটাকে বিশ্লেষণ করার অধিকারটা আছে। যেখানে হাইকোর্টের রায়ে অর্ডারটা দেওয়ার আগের প্যারাগ্রাফেই বলে দিয়েছেন যে আমরা বিশ্বাস করি, আমরা হোল্ড করছি যে দেয়ার ইজ এ কগনিজেবল অফেন্স কমিটেড বাই দ্য রেসপন্ডেন্ট। যেই মুহূর্তে এই কথাটা বলা হলো সেই মুহূর্তেই সিবিআই এর উপর কিন্তু একটা প্রেশার তৈরি হলো এবং সিবিআই কে আলটিমেটলি বলে দেওয়া হলো যে কগনিজেবল অফেন্স কমিটেড বাই দ্য রেসপন্ডেন্ট। কিন্তু এখানেও তো সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টের যে মন্তব্য তা সিবিআই এর তদন্তকে প্রভাবিত করবে না, এটা নির্দেশ। না, সেটা যদি সেটা ইন জেনারেলি অন্যবাদ আছে, অন্যবাদ